মানে? দামিনী বেশ আতঙ্কে সৌরজার গ্লাভস পরা হাত দুটো চেপে ধরে। সৌরজা ঈষৎ কৌতুক সূচক হাসি হেসে নিয়ে বলে, আগের পোস্টমর্টম বলছে ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্রাঞ্চ ম্যাডাম, সেটা খুনের পর। নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনাদের মধ্যে প্রায় 84% মানুষজন গল্প শোনার পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে গেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগায়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আপনাদের জন্য থাকছে শান্তনু দাস সৃষ্টি আপনাদের সকলের প্রিয় চরিত্র দামিনী সেন সরকার সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে আমরা ফিরে এসেছি। আজ আপনি শুনবেন দামিনী সেন সরকারের দেহ রহস্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও। দামিনী চরিত্রে তানিশা, সৌরজার চরিত্রে চৈতালি, অম্বরের চরিত্রে অরূপ, নিনাদের চরিত্রে সৌভিক, দেশাইয়ের চরিত্রে সৌরভ সাহা এবং বিশেষ ভূমিকায় ঐশী এবং মধুরা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের বিশেষ নিবেদন, শান্তনু দাসের দামিনী সেন সরকারের দেহ রহস্য। শিমুলগড়ের নামটা হুট করেই উঠল খাবার টেবিলে। পুলিশের অভিধানে ছুটি শব্দটা একেবারেই নেই। ব্রাঞ্চের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। তবে বহুদিন পর ঠিক হয়েছে ব্রাঞ্চ টিম দিন কয়েকের জন্যে একটু বেড়াতে বেরোবে। তবে পারমিশন কেবল 1 সপ্তাহের। সত্যি বলতে দামিনীও চাইছিল সবার একটু হাওয়া বদল হোক। জীবনটা খাড়া বড়ি থোর থেকে থোর বড়ি খাড়া, এর বাইরে পাই রাখতে চাইছে না। কোথায় যাব এই প্রশ্নটা ব্রাঞ্চের সকলের মধ্যে চলতে থাকে। এসপি রুদ্রনারায়ণের 25তম বিবাহবার্ষিকীতে নিমন্ত্রণ ছিল ব্রাঞ্চ টিম সমেত কয়েকজন আত্মীয়ের। ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠল ওই সময়। কথাটা তোলেন স্বয়ং রুদ্রনারায়ণ। উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলে ঘেরা শিমুলগড়, শান্ত এবং সুন্দর মনোরম পরিবেশ। রুদ্রনারায়ণের ডায়ালগে গরমকালের জন্য শিমুলগড় নাকি একদম পারফেক্ট। ট্রেনে বেশ কয়েক ঘন্টার পথ মাত্র, কিন্তু সকলে থাকবে কোথায়? এর উত্তরে এসপি রুদ্রনারায়ণ ঈষৎ হেসে নিয়ে জানান, কেন, আমার সার্কিট হাউসে থাকবে, কটেজও বলতে পারো। কথাটা শুনে দেশাই কপালটা সামান্য কুঁচকে নিয়ে জানতে চায়, সেখানে কটেজ কিভাবে পেলে? শিমুলগড়ে পোস্টিং থাকাকালীন ছোটখাটো একটা সার্কিট হাউস নিলামে উঠলে আমি সেটা কিনে নিই। কয়েকটি ঘর আর প্রাকৃতিক দৃশ্য নিয়ে কটেজটা বেশ সুন্দর। আমি যখন পোস্টিং ছিলাম তখন শিকারের চল থাকলেও আজ শিকার করা সম্পূর্ণ বন্ধ। অবশেষে ঠিক হলো ডেস্টিনেশন শিমুলগড়। প্রসঙ্গে দেশাই বেশ উৎফুল্লতার সাথে জানতে চায়, মম, আমরা কোথা থেকে ট্রেন ধরবো? হাওড়া নাকি শিয়ালদহ? হাওড়া স্টেশন লোকে লোকারণ্য। 24 নম্বর প্ল্যাটফর্ম থেকে কামরূপ এক্সপ্রেস ছাড়ল রাত্রি 10টা 17। জলপাইগুড়ি জংশনে গিয়ে থামবে সকাল 10টা 24।
প্রায় 12 ঘন্টা ট্রেন যাত্রার ধাক্কা। স্টেশনে নেমে আরও 17 মাইল ভিতরে শিমুলগড়, যার জন্যই সকলে দিনের বদলে রাতের ট্রেনটাই বেছে নেয়। দামিনীর মতে নিঝুম রাতে রেলযাত্রার রূপ বড়ই অদ্ভুত ও রোমাঞ্চকর। রুদ্রনারায়ণ সদর পুলিশ স্টেশনে আগেই ব্রাঞ্চ টিমের আগমন বার্তা জানিয়ে রাখায় তারা উত্তরে বলে ব্রাঞ্চ টিমের জন্য একটা পুলিশ জিপ সর্বদা থাকবে আর স্টেশন থেকে তাদেরকে সেই জিপেই কটেজে পৌঁছে দেবে। এতব ভ্রমণ যাত্রায় বাহনের সমস্যার সমাধান করলেন এসপি রুদ্রনারায়ণ। রাতের আধার বিদীর্ণ করে ট্রেন আপন গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। 6 সিটার ফার্স্ট ক্লাস কামরাতে ব্রাঞ্চের 5 জন বসা। দামিনীর হাতে একটা বইয়ের নাম সূর্যবংশী নারীদের ইতিবৃত্ত। সৌরজা কাঁচ ঢাকা জানলা দিয়ে চেয়ে আছে বাইরের গতিপ্রভ আধার পরিবেশের দিকে। বরাবরের মতো দেশাই আর নীনা তাসের রামিতে এবং অম্বর নিজের গিটারে নিমগ্ন। মাঝে মধ্যে দু একটা কথা হচ্ছে, তবে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই শিমুলগড় নামটা কেমন যেন অদ্ভুত না? বাংলায় খুব একটা এমন নাম শোনা যায় না। আসলে গড় শব্দটা রাজস্থানীতে বেশি প্রচলিত, ওই জন্যই এইরকম মনে হচ্ছে। আসার আগে জায়গাটার ব্যাপারে ভৌগোলিক বিষয়ে একটু পড়াশোনা করলাম। একসময় শিমুল গাছের সমাহার ছিল ওই অঞ্চল, তাই নাম শিমুলগড়। একদিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, অন্যদিকে নাথুয়া জঙ্গল। জলপেশ্বর পাহাড়ের তরাই অঞ্চল এই শিমুলগড়। রাতের খাবার খেয়েই সবাই এসেছিল, তাই কামরায় আলো নিভিয়ে সকলে শুতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ে। আলো জেলে দরজা খুলে দেখে উর্দি পরা টিকিট চেকার। দামিনী সকলের টিকিট চেক করিয়ে জানতে চায় এই বার্থের 6 নম্বর যাত্রী কখন উঠবেন আর কোন স্টেশন থেকে উঠবেন। উত্তরে চেকার হাতের শীটটা দেখে নিয়ে জানায় কিষেনগঞ্জ থেকে সকালে। টিকিট চেক করে চেকার চলে যেতেই বড় আলো নিভিয়ে সকলে শুয়ে পড়ে। কামরায় নীল রঙের হালকা পাওয়ারের একটা নাইট বাল্ব চলছে, সেটার দিকে দেশাই এক দৃষ্টে চেয়ে উঠে বলে, ঘুম কি আসবে মম? না, রাতে ট্রেনে কেউই ঘুমাতে পারেনি। এটা হওয়ার কারণ চাপা উত্তেজনা। সার্ভিস বয়রা সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে বহুক্ষণ আগে। দামিনী মন দিয়ে বই পড়ছে আর চায়ে চুমুক দিচ্ছে। নিনাদ আর অম্বর কামরার বাইরে বেরিয়ে ট্রেনের করিডোরে দাঁড়িয়ে বাইরের সবুজ প্রকৃতি দেখছে। ট্রেন থামল কিষানগঞ্জ জংশনে। একটা ছোট সাইজের বাদামি অ্যাটাচি হাতে কামরায় প্রবেশ করলেন মাঝবয়সী এক ভদ্রলোক। মাঝারি গড়নার পরনে ধূসর রঙের সাফারি স্যুট। নমস্কার, আমার নাম চন্দ্রচূড় মজুমদার। কামরায় বসা বাকি 3 জনের উদ্দেশ্যে কথা বলে নিয়ে দেশাইয়ের পাশে বসেন সেই ভদ্রলোক। পোশাকে আভিজাত্যের ছোঁয়া থাকলেও কণ্ঠস্বরে তেমন কোনো অভিব্যক্তি নেই। ভদ্রলোক বার্থের উপরে। দামিনী বই থেকে সামান্য চোখ সরিয়ে সামান্য ঝলকে সামনে বসা চন্দ্রচূড়কে আপাদমস্তক দেখে নেয়, তারপর আবার বইতে মন দেয়। কত দূর যাবেন? আগে আমি জলপাইগুড়ি। ও, ঘুরতে? না, আমার তো বসত বাড়ি ওখানে। ব্যবসার খাতিরে কিষানগঞ্জে আসা। আমি হীরের ব্যবসায়ী।
তবে আপনাদের প্রশ্নে এটা বুঝতে পারলাম আপনারা ঘুরতেই যাচ্ছেন। ঠিক বললাম তো? তা কোথায়, জলপাইগুড়ি নাকি কুচবিহার? জলপাইগুড়ি। বাইরের করিডোরে দুইজন ছেলেকে দেখলাম দাঁড়িয়ে, ওনারা আপনাদের সঙ্গেই? হ্যাঁ, আমরা যাচ্ছি শিমুলগড়। নামটা শুনেই চন্দ্রচূড়ের ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। কথার ফাঁকে বলেন যে তার বাড়ি শিমুলগড়ে। প্রায় মিনিট খানেক কথা বলার পর নিনাদ আর অম্বর কামরার দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বলাই বাহুল্য, অপরিচিত ব্যক্তিটি খুবই মিশুকে প্রকৃতি। এনার উদ্দেশ্যে দামিনী পরে বলেছিল, ব্যবসায়ী মানুষদের নাকি কথাই হলো অস্ত্র। আবেগপ্রবণ হওয়ার কিছু নেই, ভালো কথা আর ব্যবহারটাই কাস্টমার ধরে রাখে। যাই হোক, নিনাদ আর অম্বরের সঙ্গেও চন্দ্রচূড় জমিয়ে গাল গল্প শুরু করে। অন্যদিকে ব্রাঞ্চ কোথায় উঠবে, সেখানে কি কি নিদর্শন দেখবার মতো আছে, এসব নিয়ে আলোচনা করলে চন্দ্রচূড় বাবুও বেশ উৎসাহের সঙ্গে সেগুলো বলে চলে। আপনি কি কখনো কলকাতা গিয়েছিলেন? হঠাৎ আলোচনা ভেঙে প্রথম প্রশ্ন করে গল্পের নায়িকা। প্রশ্নের ভাব কম, জেরার আন্দাজটা অনেক বেশি, কিন্তু চোখ বইয়ের পাতায়। আগে কেন বলুন তো? ঠিক মনে নেই, তবে চন্দ্রচূড় নামটা খুব কানে বাজছে। খুব সম্ভবত চুরির ব্যাপারে আপনার নামটা হেডকোয়ার্টারে আলোচনা হয়েছিল। আপনার স্মরণ ক্ষমতা তারিফ না করে পারলাম না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 4 বছর আগের ঘটনা। তবে চুরি নয়, পুরোটাই ষড়যন্ত্র ছিল। আমার নাম দুর্নাম করার পরিকল্পনা আর কি। রয়সন্স জুয়েলারির মালিক 1 ডজন মতো টোপাস অর্ডার দেন। দূরের ডেলিভারিগুলো আমি নিজের হাতেই হ্যান্ডেল করি, কিন্তু একটি বিশেষ কারণে এই ডেলিভারির দায়িত্ব আমার মেয়ের উপরই ছিল। সে যায়, মাল ডেলিভারি দেয়, আর জুয়েলারির মালিক বলে যে আমি নাকি নকল টোপাস পাঠিয়েছি। মেয়ে আমার খুবই বিশ্বস্ত, সে মাল এদিক থেকে ওদিক করবে না। খবর পাওয়া মাত্রই আমি কলকাতা যাই আর দেখি সেগুলো নকল পোখরাজ। আমার মেয়েকে পুলিশ ধরে নিয়ে যায়, তদন্ত চলে, কিন্তু কিছুই হয়নি। তবে আমার বিশ্বাস ওগুলো জুয়েলারির মালিকই হাতিয়েছে, যাতে পরবর্তী 30% ক্যাশ না দিতে হয়। খুব টেনেছিল এই কেস। পরে দেখলাম এই একটা কেস আমার এতদিনের ব্যবসায়ী সম্মান, বিশ্বাস, মেয়ের ভবিষ্যৎ সব ভেস্তে দেবে, যার জেরে আমি কেসটা সরিয়ে নিই। কথাগুলো মন দিয়ে সকলে শোনে। কথাগুলো বলে চন্দ্রচূড় কেমন যেন চুপ করে গেলেন। এরপর আর তেমন কোনো কথা হলো না। হঠাৎ ঘড় ঘড় একটা শব্দ কানে আসতেই সকলে জানলা দিয়ে তাকিয়ে দেখে ট্রেন চলেছে একটা কালো রঙের ব্রিজের উপর দিয়ে, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে ভারী খরস্রোত একটি নদী। উত্তরবঙ্গের জীব, মানে আমরা বেরোচ্ছি তিস্তা নদী, মানে দিনাজপুর পেরিয়ে জলপাইগুড়িতে প্রবেশ করেছি। সময় মতোই গাড়ি থামল জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে বহু যাত্রী নামে এই জংশনে। বেশ বড় এবং জমজমাট এই জংশন। না, দামিনী ভাবতেই পারেনি প্রকৃতি এত মনোরম হবে। অস্ফুট স্বরে বলেই ফেলল, জলপাইগুড়ি জমজমাট, কিন্তু স্নিগ্ধ। মম, কেটুকে আমরা দেখতে পাবো? দেশাই প্রশ্ন করতেই দামিনী একটু অবাক হয়। দেশের কেটু মানে কাঞ্চনজঙ্ঘা, সেটা দেশাইকে বুঝিয়ে দিয়ে দামিনী ক্ষেপে বলে ওঠে, আবে বুড়ো ভাম, এটা দার্জিলিং না। চন্দ্রচূড় বাবু সঙ্গেই ছিলেন, তিনিও হেসে ফেললেন। সকলে স্টেশনের বাইরে বেরোতেই দেখে বাইরের চত্বর আরও জমজমাট যানবাহনের স্ট্যান্ডে।
সাথে আমার অ্যাম্বাসেডরটা আছে, চাইলে শিমুলগড়ের কটেজে ড্রপ করে দিতে পারি। না, আসলে আমাদের জিপ আসবে। বেশ, তবে বনপাহাড়ি কটেজে উঠেছেন তো? হ্যাঁ। যদি পারি ঢুমারবো। আসছি। বিদায় জানিয়ে চন্দ্রচূড় বাবু ভিড়ের মধ্যে মিশে যায়। অন্যদিকে পুলিশ উর্দি পরা কনস্টেবল কাছে এগিয়ে ব্রাঞ্চের লোক কিনা জেনে নেয়। তারপর জানায় জিপ সেই নিয়ে এসেছে। ব্রাঞ্চের 5 জন জিপে উঠে বসে। দামিনী বসে স্টিয়ারিং সিটের পাশে আর বাকিরা পেছনে। জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা সড়ক এঁকে বেঁকে চলে গেছে। বড় বড় শিমুল, শাল, সেগুন, মেহগনি, বট, অসত্য কোনো কিছুই বাকি নেই। বেমাস হলেও গরম একদমই বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে বনের ভেতর থেকে হরিণ আর হাতির ডাক শোনা গেলেও চোখে তারা কিছুই দেখতে পারছে না, কেবল ঘন সবুজ আর সবুজ। এই ফাঁকেই দামিনী আর অম্বর একটা করে সিগারেট ধরিয়ে নেয়। হঠাৎ ব্রাঞ্চের সকলে যেটা আশা করেনি সেটাই হলো। একদল হাতি খুব ধীরে রাস্তা পার করছে। মুহূর্তের মধ্যে কনস্টেবল জিপ আর জিপের মোটর থামিয়ে দিয়ে বলে ওঠে, এসব জঙ্গলি হাতি আছে ম্যাডাম, মোটরের শব্দে বিগড়ে যেতে পারে। প্রত্যেকে দেখে দল বেঁধে বড়, মাঝারি, ছোট সব রকম সাইজের হাতি লাইন দিয়ে আপন মনে চলেছে। না, এসিপি রুদ্রনারায়ণ ভুল কিছুই বলেনি। প্রকৃতি আর পরিবেশ দুই মধুর। জিপ যখন কটেজে পৌঁছালো, ঘড়ি বলে সকাল 11:30। জিপের শব্দ পেতেই বছর 30-এর একজন ভদ্রলোক আর এক স্ত্রীলোক বাইরে বেরিয়ে আসে। এটা রুদ্রনারায়ণ আগেই জানিয়ে দিয়েছিল। এরা দুইজন কর্তাগিন্নি ওরফে হাউসের কেয়ারটেকার। পুরুষটির নাম চন্দর আর স্ত্রীর নাম মঞ্জু। কাছে এগিয়ে তারা সকলেই ব্যাগপত্র হাতে তুলে নিয়ে কটেজের ভিতরে এগুতে থাকে। একতলা কটেজটি বেশ সুন্দর। সামনে শান বাঁধানো উঠোন, সেখানে গোল টেবিল আর থামের কিছু চেয়ার। তারপর 2 ধাপ সিঁড়ি উঠে কটেজ শুরু। রং সাদা। বাঁ ধারে বিভিন্ন জংলি ফুল গাছে জংলি ফুল আর বাহারি পাতায় সেজে রয়েছে। কিছু দূরে খান 3 বাড়ি। কনস্টেবল জানিয়ে দেয় যদি জিপ ড্রাইভ করার জন্য দরকার হয় তাহলে সদর পুলিশ স্টেশনে ফোন করলেই সে চলে আসবে। বলে নিয়ে দামিনীকে স্যালিউট ঠুকে হেঁটে বেরিয়ে যায়। স্নানের পর দুপুরের খাওয়াটা হলো ফার্স্ট ক্লাস। চন্দন আর মঞ্জুর ব্যবহার আর আতিথেয়তায় ত্রুটি ধরা কঠিন। দামিনীর সঙ্গে মঞ্জুর বেশ খাতির জমে উঠেছে। বন্ধুই বলেছে এখানে দিন একরকম, রাত একরকম, তবে সমস্যা একটাই, মাঝে মধ্যে লোডশেডিং হয়। তাহলে মাম, লোডশেডিংয়ে প্ল্যান চেঞ্জ করা যেতে পারে তো? না, মানতেই হচ্ছে, জায়গাটা অপরূপ। সন্ধ্যায় সকলে উঠোনে গোল টেবিলের সামনে বসা। ঝিঁঝি আর হুতুম প্যাঁচার মাঝে মধ্যে ডেকে ওঠা বন্য পশুদের ডাক, ঝোপের ভিতরে হরিণের লাফ দেওয়া, এক কথায় অদ্ভুত মুহূর্ত। দূর থেকে একটা ধিমি তালের মাদলের শব্দ ভেসে আসছে। চন্দরের কাছে এই শব্দের ব্যাপারে জিজ্ঞেস করায় সকলে জানতে পারে নাথুয়া জঙ্গলের ভেতরে এক আদিবাসীরা থাকে, তারাই বাজাচ্ছে। সকলে চা খাচ্ছে। হঠাৎ সামনের দিকে চাইতেই সকলে স্থির হয়ে বসে। অন্ধকারে দুটো জল চোখ সকলের সামনে। দেশাই মনে মনে ভাবে, বাঘের কথা তো এসপি স্যার একবারও বলেননি, তাহলে কি বিপদ চোখের সামনে? পরক্ষণেই মিউ শব্দ করে মোটা সোটা কালো রঙের একটা জিপ চোখ দুটো সরে যেতেই সকলে একসাথে হেসে ওঠে। বোন নয়, মাসি এসেছিল।
মেশোও হতে পারে। স্বর শুনে তো মনে হলো হুলো। রুদ্রনারায়ণ বাবু এলেন নাকি? অন্ধকারের ভেতর থেকে গম্ভীর স্বরের প্রশ্নটা আসতেই সকলে আবার সামনের দিকে চায়। আধার কাটিয়ে বাড়ির আলোর সামনে আসতেই সকলে দেখে বছর 60 এক ভদ্রলোক, পরনে ধুতি আর ফতুয়া, মাথার চুল উঠে গিয়ে টাক পড়েছে আর চোখে একটা চশমা। না, আমরা ওনার টিম বলতে পারেন। আপনি? নমস্কার, আমি ফণীভূষণ ঘোষ। সামনের ওই একতলা বাড়িটাই থাকি। বাড়ির থেকে আলো দেখে ভাবলাম রুদ্রবাবু এসেছেন বোধহয়। বসুন। ফণীভূষণ বাবু সামনে থাকা চেয়ারে বসতেই দেশাই ওনাকে নিজের ব্যাপারে সব বলে। শুনে নিয়ে তিনি বেশ খুশি হলেন। ঘোড়ার ব্যাপারে শুনে তিনি বললেন, ঘুরতে যখন এসেছেন তখন দেবী কপালিনী কালীর মন্দিরটা অবশ্যই দেখবেন কিন্তু। দেবী কপালিনী কালী? হ্যাঁ, দেবী চৌধুরানীর প্রতিষ্ঠিত মন্দির আর বিগ্রহ। কালী এখানে চতুর্ভুজা নয়, অষ্টভুজা। দেবী চৌধুরানী তো এই অঞ্চলে গোপন ঘাঁটি বেঁধেছিলেন। হ্যাঁ, তা তো বটেই। ওই তিস্তা নদীর ওপর দিয়েই দেবীর বজরা চলত। উপন্যাসে ওই নদীর নাম ত্রিশ্রোতা। এই অঞ্চলের পূর্ব নাম তো বৈশল্যপুর। প্রথমে এই অঞ্চল রংপুর নামেই পরিচিত ছিল। এখন সেই রংপুর বাংলাদেশে। মন্দিরে পুজো হয়? হ্যাঁ, সংস্করণ করার পর। তবে প্রাচীন মন্দিরটা ওইভাবেই আছে। ওটাকে ইচ্ছা করে সংস্করণ করেনি, তাই ইতিহাস বলে কথা। দেবী বোধহয় এখানে বন্দুকের ঘাঁটিটা তৈরি করেছিলেন, তাই না? হ্যাঁ, ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন করে এইখানে ডেরায় তুলত। দেবী চৌধুরানীর প্রসঙ্গ আসতেই সৌরজা বেশ উত্তেজিত হয়ে ওঠে, জিজ্ঞেস করে, আচ্ছা, শেষে দেবীর কি হয়? কারণ বঙ্কিমচন্দ্রের গল্পে তো কল্পনার আশ্রয়ে শেষ হয়েছে, সেখানে ব্রজেশ্বর চরিত্রটা কাল্পনিক। হ্যাঁ, তবে সঠিক কেউ জানে না। কেউ কেউ বলে দেবী ত্রিশঙ্কু হয়েছিলেন, কেউ কেউ বলে আবার ইংরেজরা ধরে নিয়ে গিয়েছিল। তবে একটা লোক কথা আছে, সেই সময় দেবীকে ধরার জন্য ইংরেজ নৌবাহিনী আনা হয় ইংল্যান্ড থেকে। দেবী বুঝতে পারে যে ইংরেজের হাতে তিনি ধরা পড়বেন। তখন মাঝরাতে জনবাসীরা দেখে যে বজরায় তিনি চলাচল করতেন, সেই বজরা মাঝ নদীতে আগুন ধরে গেছে। সকলে মনে করে দেবী যাতে ইংরেজের হাতে ধরা না পড়ে তার জন্য আগুনে নিজেকে আহুতি দেন। আবার কেউ বলে সেটা ইংরেজদের ফাঁকি দেবার জন্য, হয়তো বজরায় আগুন লাগিয়ে জলে ঝাঁপ দেয়, জানা নেই। মন্ত্রমুগ্ধের মতো সকলে কাহিনী শুনে চলে। তারপর দামিনী ঈষৎ মাথা নেড়ে জানতে চায়, আপনি কি করেন? আগে আমি এক সময় শিক্ষকতা করতাম, বছর 2 হলো রিটায়ার্ড করেছি। এখন আছি আয়ুর্বেদ নিয়ে। কবিরাজি? ওই আর কি বলতে পারেন। দামিনী কথাটা শেষ করতেই আর একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে তাদের কাছে, ব্যবসায়ী চন্দ্রচূড়বাবু। তিনি আসতেই দামিনী ভেতর থেকে একটা মোড়া আনিয়ে দেয়। মোড়া আসলে তিনি বসে নিয়ে বলে ওঠেন, বলেছিলাম না যদি বাড়ি ঢু দেব। বেশ করেছেন। তুমি চেনো নাকি এদের? ফণীভূষণ বাবু প্রশ্ন করলে চন্দ্রচূড়বাবু ট্রেনের বিবরণ সব বুঝিয়ে দেয়। বলতে গেলে আসর পুরো জমে ওঠে। কথার মাঝে দামিনী খেয়াল করছিল ফণীভূষণ বাবু মাঝে মধ্যেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছেন, কিছু একটা চিন্তা করছেন।
আপনাকে বহুক্ষণ ধরে দেখছি কিছু একটা ভাবছেন। কি হয়েছে? না, তেমন কিছুই না। তবে সত্যি বলতে মাঝে একবার আমার মনে হয়েছিল রুদ্রবাবুর সাথে গিয়ে দেখা করি। কি ব্যাপারে? কি আর বলি, মাসখানেক আগে এখানে একটা খুন হয়েছিল। খুন? হ্যাঁ, কিন্তু বড়ই অদ্ভুত সে খুন। পুলিশ তদন্ত করেও কিচ্ছু পায়নি। কেন? অদ্ভুত কেন? যে মেয়েটি খুন হয়েছে তার বাঁ হাতের অনামিকা আঙুলটা কাটা, মানে কেউ কেটে নিয়েছে। শুধু আঙুল বললে ভুল হবে, মাথাও দেহ থেকে কাটা। পুলিশ মাথাও খুঁজে পায়নি। ফলে মেয়েটি কে, কোথায় বাড়ি, তা পুলিশ এখনো বের করতে পারেনি। এরপর খবরের কাগজ বিক্রি করব, হঠাৎ একটা খবর নজরে পড়ে। যখন পড়েছিলাম অতটা খেয়াল করে পড়িনি। দেখি আদি বৈশল্যপুরেও এরকম একটি মেয়ে খুন হয়েছে, তারও আঙুল আর মাথা কাটা। পুলিশ মাথা পায়নি। কবের ঘটনা? এখানকার ঘটনার ব্যাপারে আমিও জানি, তবে আদি বৈশল্যপুরের ব্যাপারটা আমি খুব একটা জানি না। এখানকার ঘটনাটা ঘটে ওই ফেব্রুয়ারিতে। কি ফণিবাবু? হ্যাঁ, ফেব্রুয়ারি। এখানকার ওসি বিজয় সান্যালের কাঁধে ছিল তদন্তের ভার। সত্যি অদ্ভুত খুন, দামিনী সমেত বাকিদেরও ভাবতে বাধ্য করে। শেষটা বড়ই গম্ভীর। পরের দিন সকাল হতেই দামিনী ছোটে সদর পুলিশ স্টেশনে। কটেজ থেকে প্রায় 1.5 ঘন্টার পথ জিপে। গিয়েই দেখা মিলল ওসি বিজয় সান্যালের সাথে। 40-এর কোঠায় বয়স, পেটানো চেহারা, চোখ আর নাক ফর্সা, ব্যক্তির সহিত একদম মানানসই। দামিনীকে দেখা মাত্রই তিনি বেশ আনন্দে আপ্লুত হয়ে পড়ে। নিজের ঘরে বসিয়ে চায়ের কথা জিজ্ঞেস করলে দামিনী আপত্তি জানায়। দামিনীর থানাতে আসার উদ্দেশ্য শোনা মাত্রই ওসিবাবু বেশ অবাক হয়। আপনারা দিন কয়েকের জন্য বেড়াতে এসেছেন, আর এরই মধ্যে এইসব কেসে? সান্যালবাবু, ক্রাইম জিনিসটা আপনার আমার ঘুরতে যাওয়ার কথা চিন্তা করে না। কেসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার, সেই জন্যই আসা। হ্যাঁ, এবার কেস আপনার থানার, আপনি না চাইলে। না না ম্যাডাম, বিষয়টা আসলে তা নয়। ছুটি কাটাতে এসেছেন বলেই আমি বললাম। আর সত্যি বলতে এই কেসে এক পাও এগোতে পারিনি। এরকম কেস নাকি আদি বৈশল্যপুরেও হয়েছে? দামিনীর প্রশ্নে ওসির মুখের ভাব পুরো অন্যরকম, অনেকটা ভূত দেখার মতো। অস্ফুটে বলে, এই খবরটা কোত্থেকে পেলেন? যার থেকে এখনকার মার্ডার কেস শুনলাম। ওসির টেবিলের উপরে থাকা বেলের শব্দ করতেই একজন কনস্টেবল দরজা থেকে ভিতরে আসে। ওসি আদেশের সুরে ফাইল রুমের ভেতর থেকে ফেব্রুয়ারি 10 নম্বর ফাইলটা আনতে বলে। মিনিট খানেকের মধ্যেই একটা নীল রঙের কভার ফাইল টেবিলের উপরে রেখে কনস্টেবল চলে যায়। এই হলো কেসের ফাইল ম্যাডাম। শুধু আদি বৈশল্যপুর নয়, ঝিলামনগরেও এমন একটা কেস ঘটেছে। তার ডিটেলস, ছবি আর ফরেন্সিক রিপোর্ট সবই আছে। ঝিলামনগরের কেসেও ভিকটিম আইডেন্টিফাই হয়নি? হয়েছে। ওখানকার ভট্টবাড়ির মেয়ে মিসিং ছিল, ওরা বডি ক্লেম করে। বাকি দুটোতে নয়। পোশাকেও নয়? পোশাক পাচ্ছেন কই? ছবি দেখলেই বুঝবেন। ফাইলটা একবেলার জন্য নিতে পারি? সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন যদি কিছু করতে পারেন আর কি। দামিনী ঈষৎ হেসে নিয়ে ফাইলটা হাতে তুলে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আবার পিছন ফিরে ওসির উদ্দেশ্যে জানতে চায় যে দুটো মেয়ের দেহ আইডেন্টিফাই হয়নি, সেই দেহ দুটো সদর পুলিশ সৎকার করেছে কিনা। উত্তরে বিজয় সান্যাল জানায় যে আদি বৈশল্যপুর দাহ করে দিয়েছে,
কিন্তু তিনি দাহের বদলে কবর দিয়েছেন। ওনার মনে হয়েছিল পরে প্রয়োজন হলে আবার কবর খুঁড়ে দেহ বার করবেন। ওসির উত্তরটা শুনে দামিনী আদেশের সুরে বলে, সময় এসে গেছে, দেহ মাটি খুঁড়ে বের করুন। কেন ম্যাডাম, আর একবার ময়না তদন্ত হবে? হতেই হবে, না হয় উপায় আছে? হাতের তেলোয় ঘুষি মেরে অম্বর কথাটা বলে ওঠেন। আসলে বিষয়টা ঘুরতে যাওয়া নিয়ে। ভেঙেই বলছি, কটেজে ফিরে নিজের ঘরে ঢুকে শুরু হয় দামিনীর ফাইল পড়া। মাঝে চন্দন এসে দুপুরের খাবার খেতে ডাকলে দামিনী সেটা ঘরে আনতে বলে। সাথে এটাও জানিয়ে দেয় বাকিরা যেন কটেজে মুখ গোমড়া করে বসে না থাকে, কাছের দৃশ্যগুলো অবশ্যই তারা ঘুরে ফিরে আসুক। এতেই অম্বরের এই রকম প্রতিক্রিয়া। কথা মতো দুপুরের খাওয়ার শেষে বাকি চারজনে জিপ আর চন্দনকে সাথে করে নিয়ে আদিবাসীদের বাসস্থান অঞ্চলে ঘুরতে বেরিয়ে যায়। দামিনী আর মঞ্জু রয়ে যায় কটেজে। গভীর নাথুয়া জঙ্গলের মধ্যে যতই প্রবেশ করে দেশাইয়ের মন ততই উত্তেজনায় ভরে ওঠে। মাঝে মধ্যে কাছ থেকে বিভিন্ন জাতের হরিণকে সামনাসামনি দেখছে, কিন্তু দুঃখের বিষয় যখনই নিজের ক্যামেরা বের করে তাদের ছবি তুলতে যাবে তখনই হরিণগুলো ঝোপের মধ্যে লুকিয়ে পড়ছে। দেশাইয়ের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো লাইভ ফটোগ্রাফি করা। বন্দুক চালানো হাতে ওই রকম অনবদ্য ছবি তোলা খুবই বিরল। মাঝে নিনাদকে একবার জিপ থামাতে বলে ক্যামেরা দিয়ে দূরের একটা ভিউয়ের ছবি তুলে দেশাই বলে, সারি সারি গাছের ভিতর দিয়ে একটা রশ্মি কেবল মাটিতে পড়েছে। ও লাভলি দেশাইদা। অম্বর পাশ থেকে উত্তর দেয়, আদিবাসীদের ডেরায় জিপ পৌঁছালে সেখানকার লোকেরা নতুন অতিথিদের দেখার জন্যে আনন্দের সাথে ছুটে আসে। তালপাতার ঘর সবার, মরদগুলোর দেহ উন্মুক্ত, খাঁটো ধুতি আর মেয়েগুলো খাঁটো করে পরা হলুদ পাড়ের লাল শাড়ি। খুব তাড়াতাড়ি মিশে যাওয়া মানুষেরা। অতিথি আপ্যায়নে তারা বনের খাঁটি মধু আট চিড়ে ভাজা খেতে দিল সবাইকে। একটা ছোটোখাটো তাদের মন্দিরও আছে। অম্বর দেবতার কথা জিজ্ঞেস করাতে তারা এটা মারাম গুরুমের ভিটে বলে জানায়। জীব যখন কটেজে ফিরল ঘড়ি বলছে বেলা 5:30। দামিনী উঠোনের চেয়ারে বসা। গাছ গাছেরার জন্যে সন্ধেটা মনে হয় ঝপ করেই নামে। হাতে চায়ের কাপ আর ফাইল। জিপের শব্দ শুনে এক ঝলক দেখে নিয়ে পড়াতে মন দেয়। দেশাই তাড়াতাড়ি জিপ থেকে নেমে বলে তাড়াতাড়ি দামিনীর কাছে দৌড়ে যেতেই দামিনী অস্ফুট স্বরে বলে ওঠে, বুড়ো ভাম নাতনির বয়সী মেয়েকে মা বানিয়ে রেখেছে। বাকি সবাই কাছে এগিয়ে চেয়ারে বসে। চেয়ারে বসে নিয়ে নিনাদ প্রশ্ন করে, ফাইল পড়ে কেসের কিছু বুঝলে? দামিনী ফাইলটা সামনে টি টেবিলের উপরে রেখে চায়ের কাপে ঈষৎ চুমুক দেয়। তারপর যেটা বলল, সংক্ষেপে যেটা দাঁড়ায় সেটা 3 ভাগে বলতে হবে। 1, শিমুলগড় থানা। গত 5ই ফেব্রুয়ারিতে একটা টেলিফোন আসে সদর পুলিশ স্টেশনে। ফোনটি করা হয়েছিল একটি মুদিখানা থেকে। ব্যক্তি জানায় শিমুলগড়ের মতিঝিলের কাছে কোনো একটি মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই চক্ষুচড়ক কাজ। মৃতদেহটি সম্পূর্ণ নগ্ন, মস্তকবিহীন, বাঁ হাতের অনামিকা আঙুল কাটা। দেহে মোট 7টা ক্ষতচিহ্ন। ময়নাতদন্ত বলছে ভিকটিমের বয়স 25 থেকে 30-এর মধ্যে। মৃত্যুর সময় রাত্রি 8টা থেকে 10:30টার মধ্যে। এর বিশেষ কারণ, সদর পুলিশ স্টেশনে ফোন যায় 11:15টায়। লক্ষ্য করার বিষয় হলো মেয়েটি শুধু খুন নয়, খুনির দ্বারা ধর্ষিতাও হয়েছে। যে ব্যক্তি সদরে টেলিফোন করেছিল
তার নাম জয়লাল সিংহ, ঠিকানা এখানকার পণ্ডিতপাড়া। প্রতিদিন তিনি কাজ থেকে ফেরেন 9টায়, কিন্তু সেদিন দেরি হয়ে যাওয়ায় কোনো যানবাহন তিনি পাননি। ফলত মতিঝিলের অন্ধকার রাস্তা দিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। স্থানটি নির্জন এবং সামান্য আলো আঁধারি ঘেরা। ফেরার সময় ঝিলের সেতুর ধারে তার চোখ পড়ে আর মনে হয় কিছু একটা জিনিস পড়ে রয়েছে। কাছে এগোতেই এই দৃশ্য। মুহূর্তের মধ্যে ঝিলের রাস্তার শেষ প্রান্তের দিকে দৌড়তে আসে। মোড়ের মাথার ভজানন্দের মুদির দোকান। টেলিফোন সেখান থেকেই করে। 2 বৈশল্যপুর। গত বছর অক্টোবর মাসে ভোরের দিকে থানায় ফোন যায়। ফোন করেছিল স্থানীয় কাঠুরেরা। নাথুয়া জঙ্গলের উত্তর প্রান্তে তারা কাঠ সংগ্রহ করতে যায় এবং গিয়ে দেখে কয়েকটা শিয়াল কিছু একটা খুবলে খাচ্ছে। কাছে যেতেই শিয়ালরা পালায় আর তারা দেখে একটি মাথাবিহীন আধ খাওয়া মৃতদেহ। পুলিশ ঘটনাস্থলে যায় আর দেহ পোস্টমর্টেমে পাঠায়। আগের ঘটনার মতোই সব। খুনের সময় মাঝরাত। এখানেও ভিকটিমের মাথা আর বাঁ হাতের অনামিকার আঙুল কেটে নেওয়া হয়েছে আর মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে বৈশল্যপুর থানা বাধ্য হয় দেহদান করতে। 3 এবং সর্বশেষ ঝিলামনগর। এই মৃতদেহকে শনাক্ত করা গেছে। ঝিলামনগর নিবাসী যদুনাথ ভট্টের ছোট মেয়ে, নাম নির্মলা ভট্ট। যদুনাথের বয়ান বলছে, জুয়েলারি দোকানে গিয়েছিল গয়নার নকশা পছন্দ করতে, আর ফিরতে দেরি হওয়ায় তিনি চারিদিকে খুঁজতে আরম্ভ করেন। শেষে মাঝরাতের দিকে পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের দেহ দেখে অজ্ঞান হয়ে যান। মেয়ের ডান হাতের কবজিতে জন্মের একটা দাগ ছিল। এতেই যদুনাথ বুঝতে পারেন যে মাথাবিহীন দেহটি তার মেয়ের। এই হলো ত্রয়ী উপাখ্যান। মহল বড়ই থমথমে। দামিনীর মুখে সবিস্তারে ঘটনাগুলো শুনে এক দৃষ্টে চেয়ে আছে বাকি 4 জনে। 4 জনের নজরে 3টে প্রশ্ন: কে, কেন, কারণ। এই খুনের কেস কেবল অদ্ভুত নয়, বলা যেতে পারে একেবারেই বিরল। দামিনীর নজর সৌরজার দিকে। সৌরজাও ভ্রুকুটি যোগে বেতে টি টেবিলের উপরে চেয়ে তারপর শান্ত গম্ভীর পরিবেশ ভঙ্গ করে সে বলে, খুনি সাইকো। প্রমাণ? খুন করবার প্রসেস। সাইকোলজি কি বলছে ডাক্তার? সাইকোলজি বলছে মানসিক দিক থেকে খুনি ভারসাম্যহীন। তার মানে পাগল? না, পাগল নয়। বডিটা বের হোক, আশা করছি কিছু পাবো। প্রশ্ন কি পাবো? ওয়াই? কি পেলাম, এটাই হবে এই মুহূর্তে প্রশ্ন। মর্গ রুমে দাঁড়িয়ে সৌরজা দামিনী এক ঝলক বেডে শুইয়ে রাখা মেয়েটির মৃতদেহের দিকে চায়। পাশের আরেকটা টেবিলে আগের ডাক্তারের করা ময়না তদন্তের রিপোর্ট। সেটা হাতে তুলে নিয়ে দামিনী একবার পড়ে নিয়ে বলে, তুমি যা যা এখন বললে এখানেও তো তাই লেখা। নতুন কি? এবার বলবো। কথাটা বলে নিয়ে সৌরজা দেহের উপর থেকে চাদর সরায়। দেহ সম্পূর্ণ ডিকম্পোস্ট। সৌরজা গলা কাটার অংশের দিকে আঙুল রেখে নিয়ে বলে চলে, গলা কাটা হয়েছে ডাক্তারি ফোরসেপ দিয়ে। চপার বা ওই জাতীয় কিছু দিয়ে কাটলে নেকবোন কাটার সাথে সাথে চিড় ধরত। এখানে সেটা নেই। তখনই সম্ভব যখন সূক্ষ্মভাবে কাটা হয়। তার মানে খুনি ডাক্তার হতে পারে, আবার নাও হতে পারে। ডাক্তারি ক্লার্ক হতে পারে, অথবা কোনোটাই নয়, কিন্তু সার্জারির প্রসেস জানে। বাহ,
কেস কিভাবে আরো জটিল করা যায় তা তোমার থেকে শেখা উচিত ডাক্তার। জটিল করিনি তো এখনো, এইবার করব। মানে? দামিনী বেশ আতঙ্কে সৌরজার গ্লাভস পরা হাত দুটো চেপে ধরে। সৌরজা ঈষৎ কৌতুক সূচক হাসি হেসে নিয়ে বলে, আগের পোস্টমর্টম বলছে ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্রাঞ্চ ম্যাডাম, সেটা খুনের পর। হোয়াট? ইয়েস, জটিল এইবার দিলাম। উনি খুন করে মৃতদেহকে রেপ করে। নেক্রোফিলিয়া? Yeah, Mom, this one. এই সময়ও তোমার মজা লাগছে? নেক্রোফিলিয়া শব্দটি সম্পর্কে যারা পরিচিত নন তাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন। এটি কিন্তু কোনো ইংরেজি শব্দ নয়, গ্রিক শব্দের সংস্করণ। বলতে পারি এটি একটি ভয়ঙ্কর মানসিক রোগ। ইতিহাসের পাতায় এর উদাহরণ একেবারে ভর্তি। নেক্রোস কথার অর্থ হলো মৃতদেহ, আর ফিলিয়া কথার অর্থ আসক্তি। তাহলে দাঁড়ালো কি? মৃতদেহের প্রতি আসক্তি। এই রোগের রোগীদের প্রধান লক্ষ্যই থাকে মৃতদেহের সাথে সঙ্গম করা। ইতিহাস বলে এই রোগ প্রথম দেখা যায় মিশরে। ব্যাপারটি জানাজানি হলে মমি প্রথা আরম্ভ হয়। কিন্তু রোগ এমন একটা জিনিস যে নির্দিষ্ট স্থানে কদাপি থেমে থাকে না, আপন বেগে সে এগিয়ে চলে অন্যত্র। এই আদি বৈশল্যপুরে সেটাই ঘটেছে। বিষয়টা শুনে নিয়ে দামিনী বেশ চিন্তায় পড়ে। মর্গ রুমের সে ধীর পদে পায়চারি করে চলেছে, কারণ তার মাথাতে একটা চিন্তা ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো খুনি বসে নেই, সে তার শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন দাঁড়াচ্ছে, এইবার কে সে? একে যদি আমি জানতাম তাহলে কি বলতাম না? নিজের বাড়িতে বসবার ঘরে বসে যদুনাথ ভট্ট নিনাদকে বলে ওঠেন। মধ্যবয়সী হলেও মেয়ের মৃত্যুতে বেশ মুছছে গেছেন। মাথার চুল সম্পূর্ণ ধূসর সাদা মিশিয়ে, আর মুখে এক রাশ দাড়ি গোঁফ। ফলে বয়সের তুলনায় বেশি বার্ধক্যজনিত মনে হয়। ভট্টবাবুর পাশেই বসেছিলেন ওনার স্ত্রী, তিনিও একই রকম, বড়ই আলুথোলা। নিনাদ সামান্য গলাটা ঝেড়ে নিয়ে প্রশ্ন করে, সেদিন জুয়েলারির দোকানে যাওয়ার বিশেষ কোনো কারণ? হ্যাঁ, কারণ ছিল। গত বছর নভেম্বরের মাঝের দিকে নির্মলা মায়ের বিয়ে ঠিক হয়েছিল শোভালক্ষ্মী জুয়েলার্সে, সেই জন্যই নকশা দেখতে যাওয়ার কথা ছিল। আপনার দুশ্চিন্তা হতে আরম্ভ করলো কখন? পাশের পাড়াতেই গয়নার দোকান, মিনিট 10 হাঁটা পথ হবে। নির্মলা বেরিয়েছিল সেই 7টার দিকে, কিন্তু রাত 9টা পেরিয়ে যায়, তখনও আসেনি। আমি তখনই গয়নার দোকানে যাই, জানতে পারি যে নির্মলা যায়নি সেখানে। তারপরে তো পুলিশ স্টেশন যাওয়ার। কথাটা ভট্টবাবু শেষ করতে পারলেন না। চোখে জল আসতেই দুই হাতে চেপে ধরে মুখ। অন্যদিকে ওনার বাড়ি থেকে বেরিয়ে নিনাদ পৌঁছায় গয়নার দোকানে। মালিক জানায় যে সদর পুলিশও ওনার কাছে এসেছিল, আর তাদেরকেও এই একই কথা বলেছেন যে সেদিন সন্ধ্যায় নির্মলার আসবার কথা ছিল, কিন্তু সে আসেনি। মনোপ্রুত উত্তর না নিয়েই নিনাদকে ফিরে যেতে হলো কটেজে। অন্যদিকে দামিনী শিমুলগড় আর বৈশল্যপুর সদর থানার মিসিং রিপোর্ট নিয়ে পুলিশ স্টেশনের জেরা ঘরে বসে সার্ভে করে চলেছে। সমসাময়িক মিসিং রিপোর্ট পাওয়া গেল মোট 4টে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ওসি জানায় তারা এই 4 জনের বাড়িতে গিয়ে জেরা করে বুঝতে পেরেছে বাকি 2 ভিকটিম এদের সাথে সাদৃশ্য নয়। এমনকি বাড়ির লোকেরাও মৃতদেহের ছবি দেখে জানায় এরা তাদের বাড়ির মেয়েই নয়। কিন্তু দামিনী কথাগুলোয় অতটা গুরুত্ব না দিয়ে 4 জনের বাড়ির লোকেদের থানায় নিয়ে আসতে জানিয়ে দেয়।
বেলা 12:30 নাগাদ নিখোঁজ হওয়া 4টি মেয়ের বাড়ির লোকেদের থানায় নিয়ে আসা হলো। দামিনী জেরা ঘরে ওসিকে নিয়ে বসা। প্রথম যে ব্যক্তি ঘরে ঢুকলেন মোটাসাটো, বয়স 60-এর মধ্যে হলেও চুলে তেমন পাক ধরেনি, সাধারণ উচ্চতা। দামিনীর সামনের চেয়ারে বসে নিয়ে তিনি জানতে চান তার মেয়ের কোনো সন্ধান এই থানা পেয়েছে কিনা, কারণ ইনি রিপোর্ট দাখিল করেছিলেন বৈশল্যপুরে। উত্তরে দামিনী কেবল মাথা নেড়ে না করে ভদ্রলোকের নাম জানতে চায়। ভদ্রলোকের নাম নবকুমার সিংহ। ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি জানান, গত 9 মাস আগে গানের ক্লাসে ওনার বছর 22-এর মেয়ে সুপর্ণা বের হয়, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর ফেরে না। পুলিশ যে মৃতদেহের ছবি ওনাকে দেখিয়েছিল সেই ছবি দুটির সাথে কোনো মিল নেই সুপর্ণার। আপনি এতটা নিশ্চিত কি করে হলেন নবকুমার বাবু যে ওই দুটি দেহের মধ্যে একটি দেহ আপনার মেয়ে সুপর্ণার নয়? কেসটা বন্ধ করার জন্যই কি অজ্ঞাত লাশ আমার মেয়ের নামে চালাচ্ছেন? সেটা করতে চাইলে তো আরো আগেই করতো। দেখুন তাহলে একটা কথা ক্লিয়ার করে বলি, যে দুটো ছবি আমাকে দেখানো হয়েছিল কোনোটারই মাথা ছিল না। আমার মেয়ের বাঁ হাতের অনামিকা আঙুলে একটা গোমেদের আংটি ছিল, কিন্তু সেই আঙুলও কাটা। তাহলে নিশ্চিত করব কি করে? আর তাছাড়াও দেহের যে ভাব ভঙ্গি, তাতে সুপর্ণার সাথে কোনোই মিলই ছিল না। আর আমি এও জানি 7 মাসেও যখন আমার মেয়েকে পুলিশ খুঁজে পায়নি, আর ভাবেও না। মানে? তার মানে আপনি জানেন আপনার মেয়ে কোথায়? না, আমি যেতে পারি? আবার দেখা হবে নবকুমার বাবু। নবকুমার বাবু বেশ ভালো রকমভাবে হ্যান্ডশেক করে ঘর থেকে বেরিয়ে যেতেই কনস্টেবল একটি ছিপছিপে আলু থালু যুবককে নিয়ে ঘরে প্রবেশ করে। যুবকটিকে দেখলে অদ্ভুত মনে হয়, বিশেষত তার চালচলন কেমন যেন চঞ্চল, আর দেখেই মনে হয় বাস্তবতার চিন্তায় ভুগছে। কোনো রকম অনুমতি না নিয়েই চেয়ারে বসে বিরক্তির সাথে এদিক ওদিকে তাকাতে থাকে। কি নাম? দামিনী গম্ভীর স্বরে প্রশ্ন করতেই যুবকটি থতমত খেয়ে দামিনীর দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তারপর উত্তর দেয়, আমার এই ঘরে আপনি ছাড়া আমার অপরিচিত কেউ আছে? না না না, কেউ নেই। আমি তো অপরিচিত। আমার নাম রাজশেখর। রাজশেখর রাজশেখর টাইটেলটা আগে আগে মনে পড়ছে না। এই টাইটেলটা না ভুলে গেছি। তুমি কি কোকেন নাও? হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কোকেন পুরো পিটুইটারি খেয়ে বসে আছে। হ্যাঁ, কি? সেটা কি? যার নামেই থানায় 4 মাস আগে মিসিং রিপোর্ট লিখিয়েছিলে সে তোমার কে হয়? কে? দত্তা? হ্যাঁ। মানে আমরা আমরা একে অপরকে ভালোবাসতাম, একসাথে থাকতাম, কাজও করতাম। আগে আগে কেন বলুন তো? দত্তাকে পাওয়া গেছে? তোমাকে এই স্যার কোনো ছবি দেখিয়েছিলেন? ও তাই? ও হবে হয়তো, আমার অত শত মনে নেই। আগে কার ছবি? সেটা তো তুমি বলতে পারবে যে ছবিটা দত্তার কিনা। ওই দেখি ছবিটা দেখি। বলা মাত্রই ওসি হাতে ধরে রাখা দুটো ছবি টেবিলের উপরে রাখতেই রাজশেখর ছবিগুলোকে ভালো করে দেখতে থাকে। তারপর বলে ওঠে, না, এটা দুটোর মধ্যে কোনোটাই আগে দত্তার নয়। কি করে বুঝলে? আগে বললাম তো দত্তার নয়, ওটা দত্তা নয়, এটাও দত্তা নয়।
দত্তা মরবে কেন? হ্যাঁ, দত্তা মরবে কেন? দত্তার সাথে কি হয়েছিল? মানে কবে থেকে দত্তাকে পাচ্ছিলে না? উফ, খালি প্রশ্ন আর প্রশ্ন, শুধুই প্রশ্ন। রাজশেখর, সময় কম, তাড়াতাড়ি, নইলে কিন্তু আমি যেতে দেব না। আর তোমার যে নেশা উঠেছে সেটা এই রকমই থাকবে। কথাটা শুনেই রাজশেখর সামান্য ঢোক গিলে পেছন ফিরে দরজার দিকে তাকায়। মুহূর্তের মধ্যে ওসি বলে ওঠে, দৌড়ানোর চেষ্টা ভুলেও করো না, তাহলে বিপদে পড়বে। বুঝলেন ম্যাডাম, এ কিন্তু এরকম ছিল না। এর সাথে তো আমি আগেও কথা বলেছি 2-3 বার। রিসেন্ট বোধহয় নেশা ধরেছে। সমস্যাটা কি? দত্তা হোমে মানুষ, এখানে যে পৌরসভাটা আছে সেখানকার ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করত, আর আমি লাইট ডিপার্টমেন্টে। আমি যখন স্কুলে পড়ি তখন বাবা মা আমার মরেই গেছে। দত্তার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগতে শুরু করে। আমি ভালোবাসতে শুরু করি ওকে, দত্তাও করে। দত্তা যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক একদম ভালো না। আমি বলি যে ওই 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 বাড়ি ছেড়ে আমার বাড়ি আসতে। ভাড়া বাড়ি কোথায় আর মালিকের নাম কি? আগে ঠিকানা তো ভুলে গেছি, তবে মালিকের নাম ভূষণ। ভূষণ? হ্যাঁ, না না, শুধু ভূষণ না, ফন ফন ফণি ফণিভূষণ। ফণিভূষণ। দামিনীর মুখ গম্ভীর হয়ে ওঠে। রাজশেখরের মধ্যে উসখুসের ভাবটা ক্রমশ বেড়েই চলেছে। আরও মিনিট 3 দামিনী জেরা চলে। তারপর দামিনী নিজের হাতটা রাজশেখরের দিকে বাড়িয়ে হ্যান্ডশেক করতে বললে মুহূর্তের মধ্যে রাজশেখর কুঁকড়ে ওঠে। কি হলো? হ্যান্ডশেক করো। আগে কেন? আমি বলছি তাই। না, মেয়েদের সাথে আমি হ্যান্ডশেক করি না। তাহলে কিন্তু ছাড়বো না। দামিনীর কথাটা শেষ হতে না হতেই রাজশেখর খপাত করে 2 হাতে দামিনীর হাত চেপে ধরে। রাজশেখর ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে প্রবেশ করে এক মাঝ বয়সী ভদ্রমহিলা। পরনে ঘিয়ে রঙের তাঁতের শাড়ি। দামিনীর সামনের চেয়ারে বসতেই দামিনীর নাম জিজ্ঞেস করে। উত্তরে মহিলা বলে, আমার নাম জ্যোতিকা, জ্যোতিকা পাঠক। যার নামে মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন, মানে চন্দ্রিমা দত্ত, ইনি আপনার কে হন? আমার বোনঝি। কোনো খবর পাওয়া গেল? যে 2টি লাশ আপনাকে দেখানো হয়েছিল, আপনি বলেছিলেন সেগুলোর মধ্যে কোনোটিই চন্দ্রিমা নয়। আগে হ্যাঁ। কিন্তু জ্যোতিকা দেবী, চন্দ্রিমার বয়স, উচ্চতা, গায়ের রং সব কিছু এই শিমুলগড়ে পাওয়া বডির সাথে 90% মিলেছিল। এমনকি আপনি যে রাতে মিসিং রিপোর্ট লেখান তার পরের দিন সকালে বডি পায় শিমুলগড় থানা। অনেক দিন পর নয়। তারপরও আপনার কেন মনে হলো যে এটা চন্দ্রিমা নয়? খামোকা চন্দ্রিমাকে ওভাবে খুন করে কার কি লাভ হবে বলুন? সেটা দেখা তো আপনার কাজ নয়। আপনার কাজ ছিল বডিটা চন্দ্রিমার কিনা সেটা সঠিকভাবে শনাক্ত করা, যেটা আপনি করেননি। ভুল এই থানার ওসিরও হয়েছে। আপনার না উত্তরটা শুনে তারা আর যে রাতে গুরুত্ব দেয়নি। দামিনীর শেষ কথায় পাশে দাঁড়িয়ে থাকা শিমুলতলার ওসি লজ্জায় মাথা নামায়। অন্যদিকে দামিনী প্রশ্ন করে, আমার যুক্তিতে পরে আসছি, তার আগে আপনি ঘটনাটা বলুন। চন্দ্রিমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছে। আমার ভগ্নিপতির একটা স্ট্রোক হয় আর তারপরেই মারা যায়। বোনও আর সেই শোকটা সামলাতে পারল না। 1 বছরের মাথায় ও চলে গেল। চন্দ্রিমার বয়স তখন 7। আমারও কোনো সন্তান ছিল না। আর বোনের শ্বশুরবাড়ির লোকেরা ওর দায়িত্ব নিতে অস্বীকার করায় আমি চন্দ্রিমাকে দত্তক নিলাম। স্কুল কলেজের পড়াটা কমপ্লিট করে ও একটা স্পেশাল চাইল্ড স্কুলে চাকরি শুরু করে। কীরকম স্পেশাল চাইল্ড? বোবা আর কালা। আচ্ছা,
তারপর? এসবের মাঝখানেই আমার স্বামী মারা যায়। আর তারপরেই আমি চিন্তা করতে থাকি আমার অবর্তমানে চন্দ্রিমার কি হবে। এই চিন্তা করে নিয়েই আমি চন্দ্রিমার সাথে কথা বলি যেন বিয়েতে রাজি হয়ে যায়। উত্তর কি পেলেন? হ্যাঁ, রাজি হলো। জলপাইগুড়ির ছেলে, নাম মরুতীর্থ রাঢ়। রাঢ়? এটা কি বাঙালি পদবী? না না, রাজপুতানি। আসল পদবী রাঠোর, সেটা থেকেই রাঢ়। যুথিকা দেবী কথাটা বলতেই পাশে দাঁড়িয়ে থাকা ওসি দামিনীকে জানায় যে ব্রিটিশ শাসনকালে যখন এই অঞ্চল দেবী চৌধুরানীর অধীনে ছিল তখন বহু রাজস্থানী পরিবার এই অঞ্চলে এসে বসবাস আরম্ভ করে। কালক্রমে এখানকার মানুষের সাথে একাত্ম হয়ে যায়। দামিনী কথাটা বুঝে নিয়ে যুথিকার দিকে তাকায়। বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল, কেবল ওই পাটিপত্রটুকুই বাকি ছিল। প্রতিদিন চন্দ্রিমা স্কুল থেকে ফিরে আসতো এই 5:30 নাগাদ। তারপরে পাড়ার কয়েকটা ছেলে মেয়েকে পড়াতে যেত ওই 6:30টার দিকে হবে। সেদিনও বেরোলো। সচরাচর ফিরতো 8:30 থেকে 9টার মধ্যে, কিন্তু সেদিন রাত 10:30 বেজে গেল, তাও ফিরল না। আমি ওই পাড়ার ছাত্রগুলোর বাড়িতে গিয়ে জানতে পারি যে চন্দ্রিমা এসেছিল পড়াতে, 8টায় ছুটি দিয়ে বেরিয়েও গিয়েছিল। আর তারপর গিয়েই পুলিশ স্টেশনে রিপোর্ট দাখিল করি। হয়তো মাতৃ ডোরে খেয়াল করেননি, আর পুলিশও ব্যাপারটা নজর কাটিয়ে বেরিয়ে গেছে। আপনি রিপোর্ট দাখিল করার সময় বলেছিলেন ঘটনার 1.5 মাস আগে চন্দ্রিমা সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে পায়ে ভালো রকম চোট খায়, যার জেরে চন্দ্রিমার ডান পায়ের লিগামেন্টে একটা এফেক্ট পড়ে আর আন্ডার ট্যাকশন বসাতে হয়। হ্যাঁ, বলেছিলাম। যুথিকা দেবী কথাটা বলতেই দামিনী টেবিলের উপর ছবিটা এগিয়ে দিয়ে ছবির নির্দিষ্ট একটি জায়গায় ইঙ্গিত করে বলে ওঠে, দীর্ঘদিন ট্যাকশন দিয়ে সেটা খোলার পর চামড়ার উপর একটা ত্বকের ছাপ পড়ে যায়। তাহলে খালের পাশ থেকে পাওয়া এই বডির ডান পায়ের গোড়ালির দিকে ট্যাকশনের ছাপ কি ইশারা দিচ্ছিল না যে এই বডিটা চন্দ্রিমার? মুহূর্তের মধ্যে যুথিকা দেবী যেন চমকে ওঠে। ছবিটা হাতে নিয়ে তিনি বাকরুদ্ধ। এটা আপনার ভুল ছিল, আর পুলিশের ভুল ছিল পোস্টমর্টেম রিপোর্ট। পোস্টমর্টেম ডক্টর বলেছিলেন বডির ডান পায়ে 2-3 মাস আগে কোনো একটি ইনজিওরের ট্রিটমেন্ট চলেছে, কিন্তু সেটা যে লিগামেন্টের প্রবলেম সেটা জানাননি। পুলিশের মাথায় যেটা এসেছিল সেটা হলো ভিকটিমের হাড় ভেঙে গেছিল আর তারই ট্রিটমেন্ট। 2 জনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পরিচিত লাশ বেওয়ারিশ লাশের মতো পড়ে রইল মর্গে। মুহূর্তের মধ্যে যুথিকা দেবী কাঁদতে কাঁদতে টেবিলে মাথা নামায়। পুলিশ কর্তা কোনো রকমে যুথিকা দেবীকে সামলে নিয়ে একজন লেডি কনস্টেবলকে ডেকে পাঠায়। সে এসে যুথিকা দেবীকে ঘরের বাইরে নিয়ে যেতেই ঘরে প্রবেশ করে লম্বা চওড়া এক পৌঢ় ব্যক্তি। মাথার চুল মোটামুটি পাকাই, মুখের ডান দিকটা সামান্য পোড়া, পরনে ধূসর রঙের সাফারি, চোখে চশমা, ঠোঁটে পাইপ। কোনো রকম অনুমতি না নিয়েই শটান দামিনীর সামনে থাকা চেয়ারে বসে নিয়ে নতুন করে পাইপের তামাকে আগুন ধরায়। ভূপতিমোহন চট্টরাজ। পৌঢ়ের কণ্ঠস্বর যেন মেঘের গর্জনকেও হার মানায়। যেরকম দাম্ভিক সেই রকম অভিজাত্য প্রকাশ পাচ্ছে ভূপতিমোহনের স্বরে। দামিনী প্রশ্ন করবার আগেই তিনি পাইপের থেকে ধোঁয়া ছেড়ে নিয়ে বলে চলে, আপনার এসপি রুদ্রনারায়ণের সঙ্গে আমার পরিচয় আছে। এই শিমুলগড়ে যত গণ্যমান্য ব্যবসায়ী আছে তার মধ্যে আমার নাম প্রথমে আসে। যাই হোক, নিজের বিশেষণ দিয়ে সময় নষ্ট না করে আসল কথাতে আসাই ভালো। আমার ভাইজির কোনো খবর পাওয়া গেল? আপনাকে যে 2টি বডি দেখানো হয়েছিল তার মধ্যে একটা বডি আপনি বলেছিলেন কোনোটি আপনার ভাইজি শর্মিলার সাথে ম্যাচ হচ্ছে না। বলেছিলাম। আপনি নিশ্চিত হলেন কি করে? অনেকগুলো কারণ আছে। প্রথমত, বডির কোনো মাথা ছিল না। একটি বডির ডান পায়ে কেমন ফ্যাকাশে একটা চিহ্ন ছিল, যেটা শর্মিলার পায়ে ছিল না। আর একটি যে দেহ ছিল সেটা না, ব্রাঞ্চ ইনচার্জ, ওটা শর্মিলা নয়। ঘটনাটা কি? ওয়েল, আমি গোডাউনে ছিলাম।
শর্মিলা বাড়িতেই ছিল। আমার বাড়িতে মাঝ বয়সে এক ভদ্র মহিলা থাকেন, ওই বাড়ির মেড বলতে পারেন। তার মুখেই শুনলাম 7:30 নাগাদ একটা টেলিফোন আসে আর শর্মিলা সেটা অ্যাটেন্ড করে। তারপর বাড়ি থেকে নাকি বেরিয়ে যায়। প্রতিদিনের মতো আমি 9টায় বাড়িতে ফিরি আর মেডের মুখে জানতে পারি রাত 10টা পেরিয়ে গেলেও শর্মিলা ফেরে না। চারিদিকে একটু খুঁজে নিয়ে এই পুলিশ স্টেশনে রিপোর্ট করি। এখন বাকি কাজ তো আপনাদের। শর্মিলার সাথে কি কারো প্রেম ছিল? তা আমি বলতে পারবো না। শর্মিলার বাবা মা? বছর 6 আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কলেজ? বঙ্গভারতী, লাস্ট ইয়ার হিস্ট্রি অনার্স। আপনার কিসের ব্যবসা? কীটনাশক সার। সেই সার তৈরি করতে গিয়েই কি মুখের একটা দিক? দামিনী কথাটা শেষ করতে পারল না। মুখের কথা ছিনিয়ে নিয়ে ভূপতিমোহন উত্তর দেয়, সঠিক, বছর 25 আগে। আপনারা তো ঘুরতে এসেছেন, তাই তো? হ্যাঁ। তা উত্তরবঙ্গ না ঘুরে খুনের কেসে জড়ানোর বিশেষ কোনো কারণ, মিস ব্রাঞ্চ ইনচার্জ? মিস্টার চট্টরাজ, ঘুরতে এসেছি বলে যে নিজের প্রফেশনকে গুলি মেরে বসে আছি, ব্যাপারটা তো সেটা নয়। ক্রাইম যেখানে, ক্রিমিনাল সেখানে, আর এই ব্রাঞ্চ ইনচার্জের ক্রিয়েটিভিটিও সেখানে। ভেরি ইমপ্রেসিভ। এনিওয়ে, মে আই গো? নাইস টু মিট ইউ। কথাটা বলে দামিনী হাত এগোতেই ভূপতিমোহন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যেই তামাকের ছাইগুলো ফেলতে ফেলতে বেশ ঠান্ডা কিন্তু সতর্ক ভরা সুরে বলে চলেন, আর 1 মাস সময় দিলাম। যদি এর মধ্যে আমার ভাইজির কোনো খবর না আসে তাহলে উপর মহলে রিপোর্ট করাটা আমার দায়িত্বে পড়ে। হাতটা নয় তখনই মেলাবো, মিস ব্রাঞ্চ ইনচার্জ। আমার কথাগুলো নিছকে উড়িয়ে না দিয়ে নীরব হুমকি ধরতে পারেন, কারণ মানুষ হিসাবে আমি খুব একটা ভালো নই। কথাগুলো বলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ভূপতিমোহন। অন্যদিকে দামিনী পেছন ফিরে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চেয়ে দেখে কটা বাজতে গেল। পরপর ড্রয়িং প্লেসের পেন্ডুলাম ক্লকটা টং টং করে শব্দ করে জানান দিল দুপুর 3টে। দুপুরে খাওয়া পর্ব অনেকক্ষণ আগেই সবার সারা হয়ে গেছে। এখন সকলে কটেজে ড্রয়িং প্লেসে বসা আর মুখে চর্বিত মৌরি। দেশ হোক বিদেশ, দ্বিপ্রহরিক নিদ্রা ব্রাঞ্চপতিদের নিবেশিত করতে একেবারেই পারে না। খাওয়ার টেবিলেই নীনাদ ভট্টবাবু আর জুয়েলারির মালিকের সাথে হওয়া কথাগুলো সকলকে জানায়। অন্যদিকে সৌরজাও তার যাবতীয় বেসিক অ্যানালিসিসের কথাটা জানালে দামিনী বাদে সকলে বেশ চমকে ওঠে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, মানুষ সত্যিই বিচিত্র জীব। উদ্ভট এবং উত্তেজনা, মানসিক দ্বন্দ্ব কেবল এই জীবের জন্যই খাটে। দেশাই এই নেক্রোফিলিয়া রোগীর ব্যাপারে একটু বিশদে জানতে চাইলে সৌরজা উত্তরে জানায়, বাইরে থেকে দেখলে কেউ ধরতে পারে না ব্যক্তি এই রোগে আক্রান্ত, কারণ এটাতে সিনড্রোম থাকে না। এই রোগী সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ত। কিন্তু কেন এই রোগ হবে সৌরজা? হাউ? ফাই শো বলে আমার দিকে তাকিয়ে থেমে গেলি কেন? কি বলতে যাচ্ছিলি বুড়োভাম? নেল স্টেশন মম। নাথিং এলস। স্ট্রৈনোপ্রেমিক? বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। আমি তখনও ব্রাঞ্চ জয়েন করিনি। লখনৌতে সিনিয়র ফরেন্সিক ডক্টরকে অ্যাসিস্ট করছি। হঠাৎ কেস এলো, কবরস্থানের মাটি অন্যরকম লাগছে। পুলিশ গেল সেখানে আর দেখল সত্যি মনে হচ্ছে মাটি খুঁড়ে লাশ বের করে নতুন করে কবর দেওয়া হয়েছে।
এবার সকলে মনে করছে যে হয়তো কবর খুঁড়ে লাশ বের করে অর্গান পাচার চলছে। পুলিশ আবার সেই কবর খুঁড়ে লাশ বের করে দেখে কোনো কাটা ছেঁড়া নেই বডিতে। কিছুদিন পর আগের একই ঘটনা, মাটি খুঁড়ে লাশ বের করা হলো, আর গতবারের মতো একই ব্যাপার। পুলিশ এখানে একটা জিনিস লক্ষ্য করল, যে দুটো কবর খোঁড়া হয়েছে দুটোই মেয়ের কবর। স্যারের কাছে বডি পাঠানো হলো, আর দেখা গেল বডির সাথে সাথে রেপ করা হয়েছে। পুলিশের মাথায় হাত। কাঠ খড় পুড়িয়ে যখন ক্রিমিনালকে ধরা হলো, তখন দেখা গেল সে ব্যক্তি অন্য কেউই নয়, স্বয়ং কবরখানার রিসেপশনিস্ট। যাকে কবর দিতে নিয়ে আসছে তার নাম পরিচয় সবকিছু ওনার কাছেই লেখাতে হতো, কারণ দেখা গেল ব্যক্তি সেক্স অ্যাডিক্টেড। বলা হয় এই মৃতদেহের সাথে ইন্টিমেট হওয়াটা এক ধরনের মারাত্মক মানসিক আর শারীরিক নেশা। বারবার দেহ সেটাই চায়, ঠান্ডা দেহ। রেপ করার সময় ভিকটিমের কোনো চিৎকার নেই, অভিযোগ নেই, বাধা দেওয়ার চেষ্টা নেই, আর তার থেকেই নেক্রোফিলিয়া রোগের জন্ম। সৌরজের কথাগুলো শুনে অম্বর নীনাদার দেশাই বিরক্তির সাথে কপাল কুঁচকায়। ব্যাপারটা তারা মোটেই ভালোভাবে নেয়নি। ওদেরও দোষ দেওয়া চলে না, এটাই তো সত্যি। মানুষ কতটা হীন হলে এই রকম কাজ করতে পারে। কিন্তু এখানে খুন করা হচ্ছে যাতে দেহকে ভোগ করতে পারে। এটা শুধু অপরাধ নয়, এটা চরম পৈশাচিক নিদর্শন। শাস্ত্র সর্বজ্ঞ। সেখানে ষড়রিপুর মধ্যে প্রথম স্থানেই রাখা হয়েছে কামকে। প্রশ্ন, কেন রাখা হলো? ক্রোধ, লোভ, মোহ এরা কি দোষ করল? উত্তর তো আমি নিশ্চয়ই দেব, কিন্তু পরে। সৈন্য। এই মুহূর্তে দামিনীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো বাকি ভিকটিম কে? কে সেটা যদি জানতাম তাহলে তো কেস মিটেই যেত। এই এলাকা বাদেও বাকি বাইরে সদর পুলিশ স্টেশনেও খোঁজ নিয়েছিলাম যে কোনো মিসিং আছে কিনা, কিন্তু এই 4টে কেস বাদে অন্য কোনো মিসিং কেস খুনের তারিখের সাথে কিন্তু ম্যাচ হচ্ছে না। শিমুলগড় থানার ওসি দামিনীকে বেশ দুঃখ ভরা স্বরেই কথাগুলো বলে চলে। দামিনী নিরুত্তর। সে কেবল চেয়ে আছে টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েটটার দিকে। তারপর শান্ত পরিবেশ ভঙ্গ করে ওসির ঘর থেকে বেরিয়ে চলে আসে থানার বাইরে। থানা থেকে হাঁটা পথ ধরে দামিনী। লোকালয় অঞ্চল ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে সে। পথ চলতিতে একটা সিগারেট ধরিয়ে নেয়। আপন মনেই নানা রকমের প্রশ্নের হিজিবিজি সে কেটে চলে। মিস সেন সরকার। হঠাৎ পথ চলতিতে পরিচিত কণ্ঠস্বর শুনে পেছন ফিরে দামিনী দেখতে পায় চন্দ্রচূড় বাবুকে। ওনার সঙ্গে বছর 22-23-এর একটি সুন্দরী যুবতী, পরনে ইন করা ফুল শার্ট আর কালো লেদার জিন্স প্যান্ট। আপনারা? গোডাউন থেকে বাড়ি ফিরছি। ইনিই আপনার মেয়ে? কি করে বুঝলেন? মুখের আদলে খানিকটা আপনার ছাপ আছে। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ট্রেনের আলাপ হয়েছিল, তোকে বলেছিলাম না, ইনিই সে। যুবতী দামিনীকে এক ঝলক ভালো রকমভাবে পর্যবেক্ষণ করে নিয়ে খাটো করে একটা নমস্কার জানায়। যুবতীর নাম তমসা। তিনজনে জঙ্গলের পথ চলতে থাকে। লক্ষ্য করার বিষয়, দামিনীর সাথে চন্দ্রচূড় বাবুর কথা চললেও তমসা সম্পূর্ণ নির্বাক। একটা ভারী অভিব্যক্তি আর গাম্ভীর্য ওর মধ্যে সুস্পষ্ট। দামিনী বুঝতে পারে মেয়েটি এ যুগের তুলনায় বেশ মডার্ন। তার চাল চলন আর পরনের পোশাক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আপনার মেয়ে কি আপনার বিজনেসের সাথে অ্যাটাচড? পথব্রজা দামিনী প্রশ্নটা করতেই চন্দ্রচূড় বাবু ঈষৎ মাথা নেড়ে নিয়ে বলেন,
না, ও খেলাধুলোর সাথে যুক্ত, কবাডি। বাহ, ন্যাশনাল গেম। কথার ফাঁকে তিনজনেই কটেজের সামনে এসে দাঁড়ায়। কটেজের সামনে আসতেই মৃদু গিটারের শব্দ শুনতে পায়। দামিনী অম্বরের কথা বললে চন্দ্রচূড়বাবু বেশ অবাক হয়, বলেন, যে পুলিশের আঙুলের রিভলভার, সেই পুলিশের হাতের গিটারই আবার টুইন। শার্লকও বেহালাবাদক ছিলেন, মোক্ষম বলেছেন। চন্দ্রচূড়বাবু কথাটা হেসে বলে নিয়ে দামিনীকে বিদায় জানিয়ে তমসাকে নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার পথে কেবল একবার তমসা পেছন ফিরে দামিনীকে দেখে ঈষৎ হেসে মাথা নাড়তেই দামিনীর ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। কটেজে ঢুকতেই দেখে অম্বর একা ড্রয়িং প্লেসের সোফাতে বসে গিটার বাজাচ্ছে আর ভগভগিয়ে সিগারেট টানছে। দামিনী তাড়াতাড়ি কাছে এগিয়ে ঠোঁটের থেকে সিগারেটটা তুলে নিতেই অম্বর বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু গিটারের টোনে কোনো অসঙ্গতি আসে না। বাকিরা কই? দামিনী জানতে চাইলে অম্বর চোখ বন্ধ করে গিটার বাজাতে বাজাতেই উত্তর দেয়, নীনাদা দেশাইদা গেছে আদি বৈশল্যপুর, ডাক্তার দিদি। ওটা জানি, মর্গে। চন্দু আর মঞ্জু? আজ এখানে হাট বসেছে তাই সেখানে গেছে, বিকেলের মধ্যে চলে আসবে। আর তুই কি করছিস? সবাই তো কাজ করছে। সো হোয়াট, ছুটি কাটাতে এসেছি, কাজ করতে নয়। তোর কাজ করতে ইচ্ছা করছে, তুই করিস। তুই কোনোদিন বদলাবি না, তাই না? না। এত জেদ কেন? অম্বর সরকার আমি, অম্বর সরকার। নাটক। দামিনী খোপার থেকে কাঁটাটা এক টানে খুলতেই লম্বা চুল হাঁটু পর্যন্ত বিছিয়ে পড়ে। আঙুল দিয়ে চুলের চট ছাড়াতে ছাড়াতে চন্দ্রচূড়বাবু তমসা প্রসঙ্গের কথা আসলে অম্বর সায় দিয়ে জানায়, আজ ভোরে যখন সে জগিংয়ে বেরিয়েছিল তখন সে তমসাকে দেখতে পায়। সেও শরীরচর্চা করে। বুঝলি অম্বর, পুরো রাস্তায় মেয়েটি একটা কথাও বলল না। তাতে কি হয়েছে? আমি তো বলছি তোর সাথে কথা। আবার ফাজলামি? মেয়েটির মধ্যে একটা মারাত্মক গ্র্যাভিটি আছে। তাহলে নিউটনকে খবর দে, তারপর এই কটেজের উঠোনে বসিয়ে ছাদ থেকে তমসাকে ওর মাথায় ফেল, কতটা গ্র্যাভিটি আছে বুঝে যাবে। মুহূর্তের মধ্যে দামিনী রেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরে যেতে গেল। অম্বর গিটার ছেড়ে দামিনীর হাত ধরে টেনে নিয়ে বলে, আচ্ছা সরি, আর মজা করবো না, সত্যি আর করবো না, বস। দামিনী আবার আগের মতো চেয়ারে বসলে অম্বর দামিনীর কোলের কাছে হাঁটু গেড়ে বসে দামিনীর হাত দুটো চেপে ধরে। অদ্ভুত নজরে তার দিকে যায়, দামিনীও তাই। তারপর শান্ত স্বরে অম্বর বলে চলে, সারাটা জীবন অন্যের কথা ভেবে গেলি, নিজের জন্য কি ভেবেছিস? ব্রাঞ্চ, গুলি, ক্রাইম, ক্রিমিনাল, এর বাইরে কদিনের জন্য এসেছিস? একটু নিজেকে ছাড় দে, তাতে আর যাই হোক দামিনীর গ্র্যাভিটি কমে যাবে না। নিজেকে আয়নায় একবার দেখিস তো। কথাটা বলেই দামিনী গালে আলতো করে অম্বরের হাতের তেলো স্পর্শ করতেই দামিনীর নজর নেমে যায়। অম্বর বলে চলে, দিনে দিনে তোর অ্যারোগেন্স বাড়ছে, সেটা খেয়াল করেছিস? তুই এরকম ছিলিস না। মনে পড়ে আমার সাথে রংমহল থিয়েটারের গ্রিন রুমে প্রথম মিট? কোথায় সেই দামিনী? হারিয়ে যাচ্ছে কেন? কাজ আমাদের ভগবান, এটা যেমন ঠিক তেমন জীবনটাও একটা নাটকের মঞ্চের মতো। সেখানে দিনের পর দিন একটা পালা চলতে পারে না। যে দামিনী সাজতে ভালোবাসে, আজ 2 দিন হলো সে একটাই শাড়ি বারবার পরে নিয়ে বাইরে যাচ্ছে। এটা পরিবর্তন নয়? দামিনীর দেহ ক্রমশ ভারী হচ্ছে। ঈষৎ নজর তুলে অম্বরের দিকে চেয়ে শান্ত স্বরে উত্তর দেয়, সময় মানুষকে দিয়ে সবটা করিয়ে নেয়। এটা তোরই তো কথা। সময় জিনিসটা অত ছোট নয় রে, আসলে 3টে অক্ষর তো, তাই ছোট বলে ভুল করে ফেলি। পরিবর্তন আর বিবর্তন দুটোতে আমূল পার্থক্য আছে। পরিবর্তনের চক্করে নিজেকে শেষ করে দিস না। তুই আর 5টা মেয়ের মতন নোস, এটাও কি তোকে নতুন করে বলতে হবে? আমার দামিনী উগ্র নয়, সে অন্যরকম, সবার থেকে আলাদা, সবার থেকে বেস্ট।
কথাটা বলে অম্বর দামিনীকে নিজের দিকে টানতে গেলে মুহূর্তের মধ্যে সদর দরজা থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, পুলিশ স্টেশন থেকে কখন ফিরলি? ঘরে থাকা দুইজনেই চমকে উঠে দরজার দিকে তাকালে দেখতে পায় দরজায় হেলান দিয়ে বাবুয়ানা স্টাইলে দাঁড়িয়ে আছে নিনাদ। দামিনী মুহূর্তের মধ্যে অম্বরের হাত থেকে নিজেকে সরিয়ে কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। অম্বর বসে আর নিনাদ দাঁড়িয়ে একে অপরকে অপলক দৃষ্টিতে দেখে চলে। দৃষ্টির ভাব গতি বড়ই চাপা ছেদের, কারণ সাহিত্যের ভাষায় কিছু না বলাও মারাত্মক একটা সংলাপ। সন্ধ্যের দিকে দামিনী কটেজের বাইরে একাকী সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে, হাতে একটা ফরিসের টর্চ লাইট, যদিও সেটা এখন বন্ধ। বনানী পথের চারধার থেকে ভেসে আসছে ঝিঝিরের ডাক, আর দূরস্থির বাড়ির ভেতর থেকে ভেসে আসছে সায়ান্নিক শঙ্খধ্বনি। চাঁদের আলো তেমন প্রকট নয়। পথে একবার ফণীভূষণ বাবুর সাথে দেখা হলে দামিনী কটেজে 8টার সময় যেতে বলে ওনাকে। প্রসঙ্গ উঠলে তিনিও জানান যে দামিনী না বললেও আজ সন্ধ্যায় তিনি আজ চন্দ্রচূড় বাবুর কটেজে যেতেন। দুইজন একে অপরকে বিদায় জানিয়ে বিপরীতমুখী গন্তব্যে এগোতে থাকে। আপন মনে দামিনী অনেকটাই বনানী পথ অতিক্রম করেছে। হঠাৎ ছলাৎ ছলাৎ শব্দ কানে আসতেই দামিনীর মনে হয় ধারের কাছে জল জাতীয় কিছু একটা আছে। আর একটু এগিয়ে গিয়ে সামনের দিকে টর্চের আলো ফেলতেই দামিনী দেখে একটা নদী। স্রোতটা বেশ। দামিনী এক দৃষ্টি নদীর দিকে চেয়ে আছে। কি দেখছো মিস সেন সরকার? নিঝুম মহলে অকস্মাৎ একটা দৃপ্ত ভরা নারী কণ্ঠ ভেসে আসতেই দামিনী পেছন ফিরে আলো ফেলে। সামনে দাঁড়িয়ে চন্দ্রচূড় বাবুর মেয়ে তমসা। নদী দেখছি। এটা নদী না, খাল। তুমি এখানে? প্রশ্নটা তো আমিও করতে পারি, তাই না? তাহলে উত্তরটা হলো ঘুরতে আসা। আর আমার উত্তরটা হলো গ্যালাক্সি ক্লাব থেকে ফেরা। বাঁদিকে বাঁক নিয়েই ক্লাব। তুমি কি ন্যাশনালি খেলো? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে সিগারেট আছে? সে তো আছে, কিন্তু কেন? আমারটা শেষ হয়ে গেছে। ও। দামিনী নিজের হ্যান্ড পার্সের ভেতর থেকে সিগারেট আর লাইটারটা বের করে তমসাকে দিতেই তমসা একটা সিগারেট ধরিয়ে নিয়ে মনের সুখে ধোঁয়া ছাড়ে। চন্দ্রচূড়বাবু এই নেশাটার ব্যাপারে জ্ঞাত নাকি অজ্ঞাত? জ্ঞাত, তবে বাবার সামনে খাই না। সেটা আমিও করতাম। এরপর খালের ধারে দাঁড়িয়ে দুইজনের বেশ আলাপ জমে ওঠে। কথার ফাঁকেই দামিনী বুঝতে পারে তমসা হলো এমন মেয়ে যে হুটপাট কারোর সাথে কথা বলে না। আধুনিক মেন্টালিটির মানুষ না হলে তমসার কাছে কোনো পাত্তাই পাওয়া যাবে না। দামিনীর এই গাম্ভীর্যটাই তমসার প্রতি আকৃষ্ট করেছে। তমসার স্বভাবটা অনেকটা সৌরজার মতো, ধীর স্থির অচলা। দুইজনে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে বাড়ির পথ ধরে। দাবা খেলতে পারো? চলতি পথে তমসা প্রশ্ন করতেই দামিনী সামান্য মাথা নেড়ে উত্তর দেয়, টুকটাক, চালিয়ে নেবার মতো। আমার সাথে একজন লেডি আছেন। হ্যাঁ, দেখেছি, বাবা বলেছিল। উনি বোধহয় ডক্টর। হ্যাঁ, ভালো খেলে। আমার সাথে খেলবে? তেমন কোনো পার্টনার পাই না দাবার। আজ রাতেই আমার বাড়িতে দুইজনে চলে এসো। বাবা তো সন্ধেবেলায় যাচ্ছেই, তখন বলে দেবে। আমি বলে রাখবো। বেশ। কথার ফাঁকে তমসা বারংবার দামিনীর আঙুলের দিকে অবাক দৃষ্টিতে চেয়েছিল। সেটা দামিনী অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছে। কারণ জিজ্ঞেস করতেই তমসা একটু বাঁকা হাসি হেসে উত্তর দেয়, পুলিশে কাজ করে হাতের আঙুলে অত বড় বড় নখ রাখো কিভাবে, সেটাই ভাবছি। যে কাজ করি তাতে শেয়াল না, সিংহী হওয়া প্রয়োজন। নখ সেই জন্যই। ইন্টারেস্টিং। 8টার সময় কটেজের বারান্দা গম গম করে ওঠে। চন্দু চা আর পাঁপড় বিলোতে ব্যস্ত।
নানা রকম বিষয় নিয়ে আলোচনা চলে। লক্ষ্য করার বিষয় হলো আজকের আকাশ কখন যে একটু একটু করে মেঘ জমিয়ে পুরো আকাশটাকে নিজের মধ্যে লুকিয়ে নিয়েছে তা কেউ বুঝতে পারেনি। ক্ষণে ক্ষণেই ঝিলিক দিচ্ছে। মাঝে দামিনীকে কটেজের রান্নাঘরে যেতে হয়েছিল। বর্তমানেই আলোচ্য মহলে ব্রাঞ্চ ইনচার্জ অনুপস্থিত। কথার ফাঁকে চন্দ্রচূড়বাবু জানান ওনার শখের মধ্যে বিশেষ এক শখ হলো টার্গেট, অর্থাৎ দূরে কোনো স্থিতিকে লক্ষ্য করে তার দিকে গুলি ছোঁড়া প্র্যাকটিস। প্রসঙ্গত ওটা মাত্রই দেশাই বেশ উত্তেজিত হয়ে ভালো টার্গেট বন্দুকের ব্যাপারে আলোচনা করতে আরম্ভ করে দেয়। চন্দ্রচূড়বাবু বেশ অবাক হন, যেহেতু পুলিশ সেখানে বন্দুক, টার্গেট আর টিপ সংক্রান্ত বিষয়ে জানতেই পারে দেশাই। কিন্তু নিনাদ সেই মুহূর্তে এমন একটা কথা বলে যে যার জন্যে এই মুহূর্ত বলে, চন্দ্রচূড়বাবু, দেশাইয়ের কাছে বন্দুক আর ক্যামেরা নিয়ে কথা বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। বলেন কি? একদম। দেশাই আর নিজের প্রশংসা মেনে নিতে পারছে না। আসলে দামিনীর কল্যাণে অভ্যেস নেই তো। বেশ বিগলিত স্বরে বলে ওঠে, না না, নিনাদ একটু বাড়িয়েই বলছে, তবে পেনি প্লেজার গানের থেকে অ্যালপাইন সুটার বেস্ট। কথাটা বলা মাত্রই চন্দ্রচূড়বাবুর মুখটা বেশ ফ্যাকাশে হয়ে যায়। বলেন, উফ, কি নাম করলেন দেশাইবাবু, একদম ঠিক কথা। আমার একটা আছে। বলেন কি? হ্যাঁ দেশাইবাবু, বাট ড্যামেজ হয়ে গেছে, মানে ট্রিগারের জায়গাটা আর কি নিচ্ছে না। আর এম পয়েন্টটা একটু ডিসপুট। হ্যাঁ ঠিক আছে, আমাকে একবার দেখান, দেখি ঠিক করতে পারি কিনা। পারবেন আপনি? বেশ আচম্বিত স্বরে চন্দ্রচূড়বাবু জিজ্ঞেস করলে নিনাদ আবার বলে ওঠে, আমি তো আগেই বলেছিলাম, এই মানুষটা বন্দুক নিয়ে রিসার্চ করে করে পচে গেছে। বন্দুকের অ্যানাটমি ওর হাতে। ড্যামেজ বন্দুক রিফিল আর রেমিল বন্দুককে ডিসেবল করার ক্ষমতা রাখে। বেশ, তবে দেশাইবাবুর ভরসায় আমার প্রিয় অ্যালপাইন। দেশাই বেশ লজ্জায় বেতের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, দৌড়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে আর বলে চলে, মাম, চন্দ্রচূড়বাবুর বন্দুক গন্ডগোল করছে, আমি ঠিক করে দেবে বলেছি। করবো? চন্দ্রচূড়বাবু ইজ ভেরি ইনসিডেন্ট। আবে পোপলা বুড়ো ভাম, ইনোসেন্ট। বৃষ্টিটা ঝেঁপে নামলো 10টার দিকে। তার সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ আর মেঘের গর্জন। বলা বাহুল্য, কটেজের ড্রয়িং প্লেসে জ্বলছে খান চারেক মোমবাতি। জলের গতি ভালো রকম বোঝা যাচ্ছে ঢালের জন্যে। স্রোত স্রোত শব্দে জল ঢাল বেয়ে নেমে চলেছে। শুধু পরিবেশ নয়, বৃষ্টির রূপ উত্তরবঙ্গে অন্যরকম, একটু উগ্র প্রকৃতির। সকলে ডিনার টেবিলে বসে খাওয়াতে ব্যস্ত। চন্দ্রচূড়বাবু তমসার কথা মতো দামিনী আর সৌরজাকে ওনার বাড়িতে নিমন্ত্রণ করে গেছেন, কিন্তু বৃষ্টির ভাবগতিতে তা পুরোই বিগড়ে গেল। দামিনী অনেকক্ষণ খেয়াল করে চলেছিল যে সৌরজা মর্গ থেকে ফেরার পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কিছু এগুলো ডাক্তার? দামিনীর প্রশ্নে সৌরজা নিরুত্তর। সে ভাতের প্লেটে আঙুল দিয়ে নিজের মতো আঁকিবুকি কাটছে। ডাক্তার? হ্যাঁ, কিছু বললি? কিছু দেব? কি হয়েছে তোমার? না কিছু না, খেয়ে নে। খাওয়া শেষ করে উঠতেই বৃষ্টির রাতে দরজায় করাঘাত। সৌরজা দরজা খুলে দেখে বছর 30-এর এক ভদ্রলোক ছাতি হাতে বারান্দায় দাঁড়িয়ে। কারণ জানতে চাইলে ভদ্রলোক জানায় তাকে চন্দ্রচূড়বাবু পাঠিয়েছেন আর সে চন্দ্রচূড়বাবুর সার্ভেন্ট। অবশেষে বৃষ্টি মাথায় করে নিয়ে সৌরজা আর দামিনী এগিয়ে যায় চন্দ্রচূড়বাবুর বাড়ির দিকে। মিনিট 5-এর হাঁটা পথ। অনেকবারই দামিনী এই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করেছে। বড় দোতলা একটা বাড়ি। বাড়ির চারধারে স্বল্প উচ্চতার পাঁচিল আর কাঠের ফলক। সেটা খুলে এগিয়ে যায় 3 জনে। বাড়ির বিভিন্ন কাঁচের জানলা দিয়ে মোমবাতির আলোর ভাব প্রকাশিত হচ্ছে। জলে ভেজা নুড়ি পথ পেরিয়ে সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতেই
বাড়ির দরজা খোলে চন্দ্রচূড় বাবু, গাল ভরা একটা হাসি। সার্ভেন্ট সমেত দামিনী আর সৌরজাকে ঘরের ভিতর নিয়ে যেতেই দুইজনেই বেশ অবাক হয়। এক কথায় খুবই সাজানো গোছানো ঘর, দেয়ালে একটা স্ত্রীলোকের ছবি। বোঝা গেল ওটি পরলোকগতা চন্দ্রচূড় বাবুর স্ত্রীর। দোতলার সিঁড়ি দিয়ে তমসাকে নামতে দেখে দামিনী এক গাল হেসে বলে ওঠে, বৃষ্টির মধ্যে তুমি খেলবে কিনা সেজন্যই উচ্চবাচ্য করিনি। তমসা দামিনী আর সৌরজার সামনে এসে সহাস্যে উত্তর দেয়, ভালোবাসা, যুদ্ধ আর খেলা, এই তিনটে সব মুহূর্তেই চলে। দামিনী সৌরজার সাথে তমসার আলাপ করিয়ে দিলে দুইজনের মধ্যে বেশ ভালো রকম ভাব জমে ওঠে। এরই মধ্যে সার্ভেন্ট ছেলেটি 3 কাপ কফি করে নিয়ে এসে ড্রয়িং প্লেসের টি টেবিলের উপরে রেখে চলে যায়। টেবিলের উপর ফোল্ডিং চেস বোর্ড। অন্যদিকে চন্দ্রচূড় বাবু নিজের ঘরে চলে গেলে তমসার কফির কাপে চুমুক দিয়ে খেলার কথা বলতে আরম্ভ করে। দামিনী চেস বোর্ডটা খুলতেই দেখে কাঁচের লাল আর নীল দাবার গুটি, সাধারণ গুটির মতো নয়, প্রতিটি মানুষের আকারের। রাজা, শুল আর মন্ত্রী তরোয়াল নিয়ে দাঁড়ানো, ঘোড়ার পিঠে এক সৈন্য, হাতির পিঠে সৈন্য, নৌকায় বসা সৈন্য, আর বোড়েগুলো প্রতিটি ঢাল তরোয়াল নিয়ে দাঁড়ানো। দামিনী আর সৌরজা প্রশংসা না করে পারল না। এইরকম অভিনবত্ব দাবার গুটি তারা এর আগে কোনোদিনও দেখেনি। সেটা প্রকাশ করা মাত্রই তমসা ঈষৎ হেসে নিয়ে জানায়, এই বোর্ড আর গুটি এই দেশেরই নাকি নয়, আদতে রোমের। কোনো একবার ব্যবসার তাগিদে চন্দ্রচূড় বাবুকে রোমে যেতে হয়েছিল, তখন তিনি বেশ ভালো দামে তমসার জন্য এটি কিনে আনে। কফি খাওয়ার ফাঁকেই শুরু হয় বোর্ডে গুটি সাজানো। তমসা নিল নীল গুটি, সৌরজা নিল লাল গুটি। শুরু হলো খেলা। দুইজনেই নিজের নিজের চালে তুখো। এমন করেই 17 নম্বরে কিউবি চাল তমসা দিয়ে খেলায় কিস্তিমাত করে। দামিনী আর সৌরজা দুইজনেই তমসার খেলাতে একেবারে মুগ্ধ। তমসাও সৌরজার খেলায় প্রশংসাসূচক ইঙ্গিতে জানায়, আমি অনেকজনের সাথে খেলেছি, কিন্তু সৌরজা তাদের মধ্যে বেস্ট। কিছুক্ষণের জন্য আমিও লেজে গোবরে পড়েছিলাম। ড্রয়িং প্লেসের সোফায় শরীর এলিয়ে দামিনী একটা সিগারেট ধরিয়ে নিয়ে তমসাকে জিজ্ঞেস করে, এখানে যে মার্ডার হয়েছে সেটা জানো? মেয়েদের মার্ডারটা তো? হ্যাঁ। নিউজ পেপার আর ওই লোকেদের মুখে কিছুটা শোনা। বাবা তো বলছিল তুমি নাকি কেসটা নিয়েছো। নিয়েছি, কিন্তু চোরালো ক্লু পাচ্ছি না। মেয়েগুলো কারা সেটাই নাকি পুলিশ বার করতে পারছে না। একজনই আইডেন্টিফাই হয়েছে। বাড়ির লোকেদের সাথে কথা হয়নি? হয়েছে, তবে আশানুরূপ কিছুই নয়। ঘরের পরিবেশ বেশ থমথমে। বাইরে বৃষ্টির গতি সামান্য কমেছে। মোমবাতির শিখায় 3 কন্যার মুখ আলো আঁধারিতে মিলেমিশে একাকার। গ্র্যান্ডফাদার ক্লকটা একটা ঢং শব্দ করতেই বোঝা গেল রাত 12:30। সার্ভেন্ট ছেলেটির শোবার ঘর রান্নাঘরের পাশে। সেই ঘরের দিকে তাকিয়ে তমসা হাঁক দিতেই ছেলেটি বেরিয়ে আসে। বোঝা গেল ছেলেটির বেশ রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস আছে। নতুন করে আরও 3 কাপ কফির কথা তমসা বললে ছেলেটি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মিনিট 10 মধ্যে ট্রেতে করে কফির কাপ পরিবেশন করে সে নিজের ঘরের দিকে চলে যায়। নতুন করে আরও একদান খেলার জন্যে গুটি সাজিয়ে আরম্ভ হয় দ্বিতীয়বারের খেলা। কফির কাপে চুমুক দিয়ে খেলার মুহূর্ত বেশ জমজমাট। সৌরজা তমসার গুটি চালানোর ফাঁকে দামিনী প্রশ্ন করে ওঠে, এই সার্ভেন্ট ছেলেটি কতদিন কাজ করছে? বেশি দিন নয়, ওই বছর 1.5 হবে। কেন? এই ছেলে চেনাশোনা? না না, বাবার গোডাউনে গিয়েও কাজ চায়, তখনই বাবা নিয়ে আসে। আগে কোথায় কাজ করতো? বাবা বলতে পারবে, আমি আসলে ওর সাথে খুব একটা কথা বলি না। দ্বিতীয়বারের খেলাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় 2 খেলোয়াড়ে। 3 জনের মধ্যে কথা চললেও নজর কিন্তু দাবার গুটির দিকেই। চালের ফাঁকে হঠাৎ সৌরজা তমসার প্রতি জিজ্ঞেস করে ওঠে, তমসা, তুমি তো একটা বুদ্ধিমতী মেয়ে। ভেবে বলো তো, কোনো অচেনা ব্যক্তির সাথে প্রথম পরিচয় হলে তুমি কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবে?
খুব বেশি হলে 1 মিনিট। কেন, খনিকে কি ভিকটিমদের কাছে অপরিচিত মনে হচ্ছে? না, মনে হচ্ছে পরিচিত। আমারও সেটাই মনে হয়েছে সৌরজা, কারণ ভিকটিমদের দেহে ওই কাটা অংশ বাদে আর কোনো রকম স্ট্যাবিংয়ের চিহ্ন নেই। পরিচিত লোক বলেই তো সে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে সাহস পাচ্ছে। রিং ফিঙ্গার কেটে নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ আমার একবার মনে হচ্ছিল, কিন্তু কাউকে বলিনি। তমসার মুখে এহেন কথা শোনা মাত্রই সৌরজা দামিনী বেশ উত্তেজিত হয়ে কারণটা জিজ্ঞেস করে। তমসা নিজের ঘোড়াকে 2.5 ঘর নিচে নামিয়ে উত্তর দেয়, বিয়ের আংটি সাধারণত মেয়েরা বাঁ হাতের ওই রিং ফিঙ্গারে পড়ে, খনি হয়তো। তমসাকে শেষ করতে না দিয়েই দামিনী তমসার কাঁধে হাত রেখে বলে ওঠে, ব্রিলিয়েন্ট। অন্যদিকে সৌরজা নিজের কালো গজ 4 ঘর উপরে চাল দিতেই তমসা মুহূর্তের মধ্যে নিজের মন্ত্রীকে সৌরজার রাজার সামনে এগিয়ে নিয়ে আসে, বলে, চেক অ্যান্ড মেট। দ্বিতীয়বারের খেলাতেও সৌরজার হার। তাহলে প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।